দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় চুরি হওয়া রিজার্ভ পুনরুদ্ধার হবে কি। আর এই আলোচনায় আমরা অতিথি হিসেবে পেয়েছি ডক্টর মাহফুজ কবির, অর্থনীতি বিশ্লেষক। জনাব মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শকের, এই আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। ফিরবো আলোচনায়। নিশ্চয়ই এতক্ষণে আপনারা জেনেছেন যে বিষয়টি কি, কোথায়, কখন, কিভাবে ঘটেছে। এই বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়ে যাওয়া বাংলাদেশের আর্থিক খাতের এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় ন্যাক্কারজনক দুর্ঘটনা। এবং এই চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনা বা উদ্ধার করা বা বিদেশে যেভাবে পাচার হয়ে গেছে বা চুরি হয়ে গেছে, সেই ঘটনাটিও আমরা দেখেছি যে সময়কালেই ঘটনাটি ঘটেছে তখন এটিকে নানানভাবে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেখান থেকে অপরাধ তদন্ত বিভাগের কাছে এই ঘটনাটিকে যখন তদন্ত করবার জন্য দেওয়া হয়েছিল রাষ্ট্রপক্ষের ভেতর থেকেই, সেটিকে আবার রাষ্ট্রপক্ষের বিভিন্ন পর্যায় থেকে আড়াল করবারও চেষ্টা দেওয়া হয়েছে, তাদেরকে নিবৃত্ত করবারও চেষ্টা আমরা দেখেছি। সব চড়াই উতরায় পেরিয়ে এখন এই নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সময় অনেকটা সাহস নিয়ে এই সিআইডি, রাষ্ট্রের সর্বোচ্চ যিনি আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল, তার কাছে এই খসড়া চার্জশিট সেটি অভিযোগপত্র আমরা বলি, সেটি জমা দিয়েছে। এবং এরই মধ্যে সেই জমায় আমরা দেখলাম 64 ব্যক্তি প্রতিষ্ঠানকে সেখানে অভিযুক্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান, গভর্নর থেকে শুরু করে গভর্নর দপ্তরের বিভিন্ন কর্মকর্তা এবং যারা কেন্দ্রীয় ব্যাংকের নয় কিন্তু আর্থিক খাতে কাজ করেছেন সেরকম ব্যক্তিদেরকেও সম্পৃক্ততা এখানটাতে খুঁজে পাওয়া গেছে। দক্ষিণ কোরিয়া, চীন, ফিলিপাইন সহ বিভিন্ন দেশের যে এই চক্র, সেই চক্রের নামও কিন্তু এই প্রতিবেদনে এসছে। কিন্তু হালে শেষ গিয়ে এই অপরাধ তদন্ত বিভাগ যেটি খসড়া প্রতিবেদন বা চার্জশিট দিয়েছে তার মধ্য দিয়ে কতটুকু এগোলো বা কতটা এগোলো এই রিজার্ভ চুরি বা চুরি যাওয়া রিজার্ভ ফিরিয়ে আনার পথ, সেই প্রসঙ্গে যদি বলেন জনাব মাহফুজ কবির। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই বাংলাদেশের যে এই রিজার্ভ চুরির ঘটনা, সেটা কিন্তু পৃথিবীর ইতিহাসে মানে এত বড় আকারের যে রিজার্ভ চুরি সেটা কিন্তু বিরল। এবং সেই সময়টাতে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন রকমের দুর্বলতা, মানে নেটওয়ার্কের মধ্যে, মানে ওদের যে ইন্ট্রানেট সেটার মধ্যে যে সুইফটকে সংযোগ দেওয়া, তো এই বিষয়ে যখন আমরা জানতে পারলাম যে আসলে রিজার্ভের অর্থ চুরি হয়ে গেছে ব্যাপক আকারে, তো তারপরে আমরা তখন কিন্তু খুঁজতে শুরু করলাম যে সমস্যাটা কোথায় ছিল। পরে দেখা গেল যে এই পুরো প্ল্যানিংটা হয়েছে বিভিন্ন স্তরে এবং সেটা ভেতরে বাইরে কার কি সংযোগ ছিল সেগুলো নিয়ে অনেক সময় ধোঁয়াশার মধ্যে আমরা ছিলাম। যে এবং একই সঙ্গে যে এই সুইফটের সংযোগটা তো হচ্ছে একটা গেটওয়ে স্থাপন করে দিয়েছে। তারপর যে ফিশি যে সমস্ত মেলগুলো, সেগুলোর মাধ্যমে বিভিন্ন পর্যায়ে কিন্তু পুরো বিষয়টা গিয়ে ফাইনালি এই যারা হ্যাকার তারা কিন্তু এটাকে নিতে পেরেছে। কিন্তু আসলে ওই যখন নাম মিলছিল না, মানে নামের যে একটা কোড দিয়েছিল তারা, নাম যখন মিলছিল না তখন কিন্তু এই টাকা আটকে যায়। আসলে ওদের বিলিয়নস অফ ডলার টার্গেট ছিল, আমাদের পুরো রিজার্ভটা ওরা খালি করে ফেলতো। মানে এরকম একটা টার্গেট নিয়ে একটা বিশাল সংঘবদ্ধ চক্র তারা কিন্তু এটা পুরো পরিকল্পনা করেছিল। এবং আমি বলবো যে আসলে বাংলাদেশ, কারণ তথ্য প্রযুক্তি খাতের কোনো নিরাপত্তা বেষ্টনী বা নিরাপত্তা কোডগুলো সেগুলো আপনার হাতে ছিল না, সেগুলো বাইরে চলে গিয়েছিল। না, এগুলো হয়েছিল এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা। মানে আমরা আসলে বাংলাদেশের রিজার্ভকে বা পুরো বাংলাদেশ ব্যাংককে এতটাই হালকা করে দেখেছিলাম যে আমরা মনে করতাম না আসলে এখানে নিরাপত্তার কোনো সমস্যা আছে। তো এইটা ছিল প্রথম, কোনো ঝুঁকিটাই নিরূপণ করা হয়নি তখন। হ্যাঁ, তখনও পর্যন্ত ঝুঁকি নিরূপণ করা হয়নি এবং এরকম একটা যে ঘটনা ঘটতে পারে তো সেটা তাদের কল্পনায়ও আসেনি। তাদের ধারণা ছিল যে আমাদের রিজার্ভটা যেহেতু বাইরে জমা আছে, মানে সেটা সুতরাং ওইটা সেফ, মানে আমেরিকাতে জমা থাকলে সেটা সেফ, বিষয়টা এরকম নয়। তার কারণ পুরো কিটা কিন্তু বাংলাদেশে, মানে বাংলাদেশ ব্যাংকের হাতে হচ্ছে এই পুরো গেটওয়েটা। হ্যাঁ, তো সেটা সুইপ দিয়ে যখন এটাকে দুর্বল করে ফেলা হয় তারপরে কিন্তু অনেকে তখন ভেতর থেকে কেউ প্রশ্ন তুলেছিল যে এটা কেন করা হলো। কিন্তু পরে দেখা গেল যে আসলে ওই কমিটিতে যারা এটা আপত্তি জানিয়েছিলেন তো
তো তাদেরকে বাইপাস করে কিন্তু পরে অনুমোদনটা নেওয়া হয়েছে। এখন এই প্রক্রিয়াগুলোই কিন্তু তখন একটা সন্দেহ তৈরি করেছে মানুষের মধ্যে, এবং তারপরে যে ঘটনাটা ঘটেছে, কারণ এগুলো তরতাজা আছে আমাদের মধ্যে এই স্মৃতিগুলো। তো এরপরে যখন এটা হয়ে গেল, তারপরে যেটা সবচেয়ে আসলে এটা খারাপ ঘটনা ঘটেছে আমি মনে করি, এবং এটা নিয়ে আমি তখন সমালোচনা করেছিলাম, যে ফায়ারের নামে একটা অর্গানাইজেশনকে দেওয়া হলো এখানে এইটা পুরো ফুটপ্রিন্টটা দেখার জন্য, এবং 2 দিন পরে যখন ফায়ার চলে গেল তখন দেখা গেল যে পুরো এই ডিজিটাল ফুটপ্রিন্টটাও নেই আর কি এখানে, মানে লাপাত্তা করে গেছে, তারা লাপাত্তা করে গেছে। তার মানে হলো যে ঘটনা, আমার ধারণা যে পুরো পরিকল্পনা যেটি ঘটেছে মানে এটা অত্যন্ত উচ্চ পর্যায়ে ঘটেছে। যারা করেছে এবং যাদেরকে আবার তদন্ত বা এগুলো উদ্ধারের দায়িত্ব দেওয়া হলো তারাও আবার তার সাথে সম্পৃক্ততায় চলে গেল। হ্যাঁ, তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা এতটাই উচ্চ পর্যায়ের ঘটনা, যেখানে হয়তো বাংলাদেশ ব্যাংকের কতটুকু কি সংশ্লিষ্টতা ছিল সেটাও তো খুঁজে পেতে অনেক সময় লাগবে। তো এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে এরপরে যখন এই সিআইডির যারা দায়িত্বে ছিলেন আর কি, মিস্টার শাহ আলম, উনি তো তখন অনেক কাজ করেছেন, অনেক রকমের তদন্ত জমা করেছেন, বারবার তিনি কিন্তু এই বিভিন্ন মানুষের ইন্টারভিউ নিয়েছেন। তো দেশে এবং দেশের বাইরে গেছেন, হ্যাঁ করেছেন, এবং তখন তারপরে ওই রিপোর্টটা সামহাও এটা কিন্তু আর আলোর মুখ দেখেনি, এবং এতবার সেটা বারবার করে পেছানো হচ্ছিল। এবং একটা পর্যায়ে তখন এক ধরনের কথা এলো যে আসলে বাংলাদেশ ব্যাংকের পুরো যারা হচ্ছে ম্যান পাওয়ার, হ্যাঁ, তো তাদের মানে একটা মোরালটা নাকি একটা চাপের মধ্যে পড়ে যাবে, তারা হয়তো এরকম হতাশ হয়ে যাবেন বা অন্য কোনোভাবে আর কি বাংলাদেশ ব্যাংকের মানে পুরো একটা যে মনোবল কর্মকর্তাদের, তো সেটা হয়তো একটা চাপের মধ্যে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছিল আর কি। মানে মূল বিষয়টাকে আড়াল করবার জন্য শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মনোবল ভাঙার দিকে চলে গেল। হ্যাঁ, এগুলো নানা রকমের ব্যাখ্যা হয়েছে ওই সময়, কিন্তু মূল বিষয়টা হচ্ছে কি যে বাংলাদেশের যে এই অর্থ, সেই অর্থ চুরিটা হচ্ছে একটা দিক। মানে ধরেন এই যে এখানে যে কষ্টার্জিত যে বৈদেশিক মুদ্রা, সেখানে আমাদের রিমিটেন্স আছে, সেখানে আছে কিন্তু যে এক্সপোর্ট আর্নিং, তো এগুলার তো এই কষ্টার্জিত অর্থটাই তো হচ্ছে আমাদের সম্পদ, সেটা চুরি হয়ে গেলে সেটা আর্থিক একটা ক্ষতি আছে। অন্যদিকে এইটার প্রকৃতভাবে আর কি একটা নিরপেক্ষ যে তদন্ত করা এবং তারপরে বিচার প্রক্রিয়া এগুলা যে শুরু করা, তো সেগুলো কিন্তু একটু সুশাসনের স্বার্থে এটা খুব দরকার ছিল। এরপরে আপনি একটু খেয়াল করে দেখবেন যে আমাদের যে ব্যাংক লুটপাটের যে ঘটনাগুলো, এরপরে এপিসোডগুলো শুরু হলো, ইসলামী ব্যাংক দখল করা, তারপরে অন্যান্য ব্যাংক যে লুটপাট করা, তো এগুলো কিন্তু পরের ঘটনা। মানে যখন দেখা গেছে যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভই কিন্তু খুব একটা চুরি করে নিয়ে যাওয়া যায়, তখন তো আর অন্য কোনো কিছু বাকি থাকে না। সুতরাং এটা আসলে আমরা বলতে চাই, এটা মানুষ বুঝতে পারে। হ্যাঁ, তো সুতরাং এগুলো হচ্ছে আমাদের মানে খুব কষ্টদায়ক ঘটনা, যে এরপরে তো বারবার করেছে সিআইডি এই রিপোর্ট, তারপরে অনেক তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হয়েছে, কিন্তু এখন ফাইনালি যেটা হয়েছে, অনেক তদন্তকারী কর্মকর্তা এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডেকে নিয়ে সিআইডির যিনি দায়িত্বে ছিলেন ইনভেস্টিগেশনের, তাদেরকে পর্যন্ত বলে দেওয়া হয়েছে যে এই নাম পরিবর্তন করবার বা এই নাম ডিসক্লোজ করা যাবে না, এরকম তাদেরকে পর্যন্ত শর্ত দেওয়া হয়েছে। তাদেরকে পোস্টিং এই দায়িত্ব থেকে সরিয়ে অন্য দূরে কোথাও পোস্টিং দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলো হয়েছে। এবং এর আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এরকম ঘটনা ঘটে, যে স্পর্শকাতর যে সমস্ত মামলা, যেমন উদিচি হত্যা মামলায় যে কাজী আরেফ, তো সেগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে তদন্ত কর্মকর্তা মানে হলো যে যেগুলো সবচেয়ে স্পর্শকাতর মামলা, সেগুলো দেখা গেল যে আসলে এই সমস্ত পরিবর্তন যখনই যে করতে গেছে তখনই সেটিকে থামিয়ে দেওয়া হয়েছে কোনো না কোনো ভাবে। ডক্টর মাহফুজ কবির, আমরা আরো আলোচনা শুনবো আপনার কাছে, কিন্তু নেব একটি বিজ্ঞাপন বিরতি। চুরি হয়ে যাওয়া রিজার্ভ পুনরুদ্ধার হবে কি, এই প্রশ্ন নিয়ে আমরা আমাদের আজকের আলোচনা অতিথি হিসেবে রয়েছেন অর্থনীতি বিশ্লেষক ডক্টর মাহফুজ কবির। মাহফুজ কবির, আপনি যেটি বলছিলেন যে কোন পথে কিভাবে গেছে বা সেটির আলামত পর্যন্ত মুছে ফেলা হয়েছে, সেই জায়গাগুলো এবং এই যে তদন্ত টিম সিআইডি যে কাজগুলো করছিল, আপনি একেবারে যথাযথই বলেছেন যে এটিকে নানানভাবে নানান চাপে এই জায়গাগুলো থেকে সত্য লুকানোর চেষ্টা করা হয়েছিল। এখন যেহেতু আজকে সব কাগজগুলোতে আপনি দেখবেন যে সংবাদ শিরোনাম হয়েছে যে এটি সিআইডি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, খসড়া প্রতিবেদন যেটি বা অভিযোগপত্র সেটি অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দিয়েছে। তো এখন এই চুরি যাওয়া অর্থ যেগুলো এখনো পুনরুদ্ধার হয়নি, সেটি কিভাবে হবে? এটি তো একটি ধাপ দেখলাম যে অ্যাটর্নি জেনারেলের কাছে অভিযোগপত্র দায়ের করা হয়েছে। হ্যাঁ, অভিযোগপত্রটা কিন্তু আমাদের একটা খুবই শক্ত ফাউন্ডেশন। আমি বলবো যে এই চুরি যতটুকু হয়ে গেছে, তো এখন সারা পৃথিবীতে তো এখন আইনগুলো খুবই শক্ত। মানে যে দেশগুলোর কথা এসছে আসলে এখানে যতটুকু আমরা জানতে পারছি যে কোরিয়া এবং একই সঙ্গে ফিলিপাইন হচ্ছে প্রথম আর কি ডেস্টিনেশন, ওইখানকার রিজার্ভ ব্যাংক। হ্যাঁ, তো তারপরে ওইখানে যে চীন, এটা চীনে গেছে আর কি, এটা ব্যক্তি পর্যায়ে গেছে, বিভিন্ন পর্যায়ে গেছে যতটুকু আমরা জানতে পেরেছি। তো এখন আসলে এটার প্রক্রিয়াটা কিন্তু খুব কঠিন নয়।
মানে আমরা যদি একটা ডিজিটাল ফুটপ্রিন্ট বের করতে পারি, যেটা আসলে ইনিশিয়ালি ওরা চেষ্টা করেছিল যে এখানে ওই যে ফায়ার আইকে দিয়ে আর কি এটা নষ্ট করার। এরপর আরেকটা কাজ ওরা করেছিল, সেটা হলো যে এই পুরো বাংলাদেশ ব্যাংকে যে ফরেন এক্সচেঞ্জ ওই ডিভিশন, ওইখানকার সমস্ত যে হার্ড কপি ছিল ওগুলো পুড়িয়ে ফেলা হয়েছে আগুন দিয়ে। কখনোই যেখানে কোনো আগুন লাগার কোনো সম্ভাবনা নেই, তো ওই জায়গাতেই ঘটনা ঘটেছে। এখন এরপরে যেটা আমাদের রক্ষা হয়েছে, যেটি আলামত, যত রকম আলামত ছিল সব ক্রাশ করে ফেলা হয়েছে। কিন্তু যেটা আমাদের রক্ষা হয়েছে সেটা হলো যে সিআইডি কিছু ফুটপ্রিন্ট এটা পেয়েছিল, তারা নিজেরা ওই কম্পিউটারগুলো নিয়ে গিয়ে তারা কিন্তু নিজেদের তত্ত্বাবধানে এই কাজগুলো করেছিল। আমি এই জন্য সিআইডিকে ধন্যবাদ জানাতে চাই, তারা কিন্তু লেগেছিল এটার পেছনে, যত চাপই আসুক না কেন। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে যখন এফবিআই এর যারা প্রতিনিধি তারা এলেন, তারাও কিন্তু ওগুলা যতই মুছে ফেলা হোক তারা কিন্তু কিছু ফুটপ্রিন্ট বের করেছেন, এবং সেইটা ধরেই কিন্তু এখন যেটা হচ্ছে যে সিআইডি এবং এফবিআই এরা সবাই মিলে যতটুকু আছে সেগুলো তারা বের করেছে। তার মানে হলো যে আমাদের কাছে কোনো হার্ড কপি নাই থাকুক না কেন, এই যে ফুটপ্রিন্ট এবং সেগুলো দিয়ে যে আমরা দেখতে পেলাম যে ট্রেসটা কোথায় গেছে, তো এখন এইটা আমি মনে করি যে এটা অ্যাকসেপ্টেবল। এখন আমাদের যেটা লাগবে সেটা হলো যে আমরা জাতিসংঘের মাধ্যমে অগ্রসর হতে পারি, তার কারণ তাদের এই যে পুরো বিষয়টা কিন্তু খুবই শক্ত, মানে তাদের যে দুর্নীতি বিরোধী কিন্তু একটা কনভেনশন আছে, তো সেই কনভেনশনের মাধ্যমে আমরা কিন্তু এটা দিয়ে প্রসিড করতে পারি, এটা একটা। আর ওদের দেশের নিজস্ব যে আদালতগুলো আছে, সেই আদালতে ইতিমধ্যেই তো আমরা দেখতে পেয়েছি যে ফিলিপাইনে কিন্তু বাংলাদেশের পক্ষে গেছে পুরো বিষয়টা, এবং এখন চীনের সঙ্গে আমাদের একটা সুন্দর একটা সম্পর্ক আছে। আমার মনে হয় না যে এই সামান্য কয়টা টাকার জন্য চীন আমাদের সাথে যে বন্ধুত্বের সম্পর্ক, মানে গভীর সম্পর্ক যেটা একটা কৌশলগত পর্যায়ে চলে গেছে, তো সেটা তারা নষ্ট হতে দেবে। সুতরাং এখনই সময়, মাননীয় প্রধানমন্ত্রী তো চীন সফর করবেন, তো সুতরাং সরকারের সর্বোচ্চ পর্যায়ে কিন্তু এখন এটা শুধুমাত্র প্লেস করতে হবে। এটা আলোচনা হলে আমি মনে করি যে চীনা প্রেসিডেন্টের মাধ্যমে এটা পুরো জিনিসটা সলভ হয়ে যাবে, তার কারণ রাষ্ট্রীয় একটা বড় সমস্যা। তো এটা একটা বিষয়। তবে বিভিন্ন রকমের প্রক্রিয়া আছে এর মধ্যে, সেটা হলো এখানে যে ফর্মাল ফাইলিং যেটা, তো সেটার জন্য আমাদের তো ওইরকম ভালো কিন্তু ক্যাপাসিটি নেই দেশের ভিতরে, যে এই পুরো বিষয়টাকে ফাইলিং করে তারপরে হচ্ছে যে এটাকে যে প্রসিড করা, যে দুটো দেশের মধ্যে যদি পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি না থাকে তাহলে এটা ফেরত নিয়ে আসা যায় না। কিন্তু তারপরেও মানে কেন্দ্রীয় ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যে যোগাযোগ সহযোগিতা, তো সেটার মাধ্যমে করা সম্ভব। একটা কাজ আমাদের হয়েছে, সেটা হলো যে বিআরআই, যেহেতু আমরা একটা মেম্বার, তো সুতরাং বিআরআইতে এইটা একটা বড় সুবিধা, সেটা হলো যে দুটো দেশের মধ্যে কিন্তু তখন ফাইন্যান্সিয়াল পলিসি কোঅর্ডিনেশন আছে। তো ওইটা একটা মেকানিজম আছে যেটা বিআরআই এর 5টা পিলারের একটা, তো সেটার মাধ্যমে আমরা যেতে পারি। তো সুতরাং এই বিষয়গুলোকে আসলে আমাদের এই যে পুরো প্রসেসটার মধ্যে ইন্টিগ্রেট করতে হবে, করলে আজ হোক কাল হোক এটা পাওয়া যাবে টাকা। এবং না, এইখানটাতে আপনার, আমি যেটি বলছি যে আইনি প্রক্রিয়ার বাইরে তো এই টাকা উদ্ধারের তো কোনো পথ নাই। না, আইনি প্রক্রিয়ার মধ্যে যেতে হলে, যেমন আমরা এই মামলা তদন্তের কাজের সাথে বা এটি আন্তর্জাতিক মহলের যে যারা আইনের সাথে সম্পৃক্ত, অন্যান্য দেশের এই ঘটনার সাথে সম্পৃক্ত, সেখানে একটা সময় আজমালুল হক কেউসিকে পর্যন্ত এখানটাতে ডেপুট করা হয়েছিল। তো এরকম দেশের যারা বিজ্ঞ আইনজীবী তাদেরকেও সম্পৃক্ত করে, এবং সেখান থেকেও কিন্তু সেটি যেভাবে এগোনোর কথা ছিল তারপর সেটি কিন্তু এগোয় নেই, বরং এই কাজে আরও প্রচুর অর্থ ঢালতে হয়েছে। এখন আমার প্রশ্নের জায়গাটার, এই যে টাকাটা চুরি গেল এখনো পর্যন্ত উদ্ধারের বাইরে রয়ে গেছে, সেটি আইনি প্রক্রিয়া, আপনি যেটি বলছিলেন যে চীনের সাথে ভালো সম্পর্ক, এটি কূটনৈতিক একটি জায়গা, কূটনৈতিক এবং আইন এই দুটিকে একসাথে মেলবন্ধন করে এগোতে লাগবে। হ্যাঁ, অবশ্যই, মানে আমাদের যতগুলো পথ আছে সেগুলো সবগুলো তো এক্সপ্লোর করতে হবে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমাদের আসল কাজটা হয়ে গেছে এতদিন ধরে, কিন্তু আমাদের এই যে তদন্ত প্রতিবেদন সেটাই আমরা দিতে পারছিলাম না। মানে কারা অভিযুক্ত স্থানীয় পর্যায়ে অভ্যন্তরীণ জায়গা থেকেই নিরূপণ করা যাচ্ছিল না, এবং এটা আমরা যেহেতু করতে পেরেছি, যদি আরো আগে করতে পারতাম তাহলে কিন্তু এই যে নিউ ইয়র্কের যে ফেডারেল রিজার্ভ সিস্টেম, তো তাদের মাধ্যমেই তো গেছে, ওইখান থেকে গেছে, তো ওইখানে কিন্তু আমরা এটা প্লেস করতে পারছিলাম না, যার ফলে ওরা ওদের মতো করে আন্তর্জাতিক যে আইনগুলো আছে এবং তাদের দেশের নিজস্ব যে আইন, তো সেটা ব্যবহার করে তারা কিন্তু মোটামুটি আমাদের পক্ষেই ছিল এতদিন পর্যন্ত। তো এটা যদি আমরা আগে করতে পারতাম তাহলে কিন্তু এই যে আমাদের যে যারা আইনজীবী আছেন, তো তারাও সহজেই এই বিষয়গুলো হ্যান্ডেল করতে পারতেন। আমাদের এখান থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তা গেছেন, এবং একটা স্পেশাল ডেডিকেশন ছিল কিন্তু কিছু কর্মকর্তাদের, তো যাদেরকে আসলে এই কাজের জন্য দেওয়া হয়েছিল। তো অর্থ অনেক খরচ হয়েছে আমাদের, তো এবং একই সঙ্গে নিউ ইয়র্কেও কিন্তু আমাদের মামলা লড়ার জন্য আমাদের কিন্তু এই যে আন্তর্জাতিক যারা তাদেরকে, মানে তাদের পিছনে অর্থ খরচ করতে হয়েছে। তো এখন আমাদের যেটা করতে হবে, যেহেতু ফিলিপাইনেও তাদের আদালত আমাদের পক্ষে আছে, এবং একই সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু আমাদের পক্ষেই মোটামুটি যতটুকু হয়েছে, বাকিটুকু এখন আমাদেরকে এগিয়ে নিতে হবে। এবং আইনগত জায়গাতে আমরা যেহেতু সবচেয়ে বড় কাজটা করেছি, এখন এই প্রতিবেদনটা পেয়েছি, মানে সেটা খসড়া হোক, তারপরে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখন বাকিটা হচ্ছে আমাদের
এই রাষ্ট্রীয় পর্যায়ে যেটা হচ্ছে আমাদের কূটনৈতিক যে জায়গাগুলো আছে, আর একই সঙ্গে সেন্ট্রাল ব্যাংক টু সেন্ট্রাল ইকোনমিক ব্যাংক। ডিপ্লোমেসির কথা বলছেন আপনি। হ্যাঁ, সেন্ট্রাল ব্যাংক টু সেন্ট্রাল ব্যাংক, যেটা কেন্দ্রীয় ব্যাংকদের মধ্যে একটা সম্পর্ক থাকে, তাদের মধ্যে একটা নেটওয়ার্ক আছে। তো সুতরাং এখন এইখানে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনস্টিটিউশন সেটা হলো আইএমএফ, বিশ্ব ব্যাংকও না। তা আইএমএফ হচ্ছে সব রকমের কেন্দ্রীয় ব্যাংকদের সঙ্গে কিন্তু সমন্বয়ের কাজ করে। তো এই যে গ্লোবাল মনিটারি কোঅর্ডিনেশন, সেখানে তারা অত্যন্ত শক্ত অবস্থানে আছে। তো সুতরাং এখন এই দেশগুলোর সঙ্গে মানে ফিলিপাইন বা চীন, ফিলিপাইন তো মূল যেটা তারা হোস্ট করেছে আর কি এটা। তো এখন ওই তাদের গভর্নরদের মধ্যে এটা একটু কোঅর্ডিনেশন হতে হবে। ওই সেন্ট্রাল ব্যাংকগুলো যদি এখন এই আমাদের তদন্ত প্রতিবেদন নিয়ে অগ্রসর হয়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের এই যে অর্থ ফেরত আসার একটা পথ মানে সুগম হয়ে যাবে আর কি সেই অর্থে। আর এটার জন্য লেগে থাকতে হবে। আমরা একটু আশা করেছিলাম যে এই অন্তর্বর্তী সরকারের সময়ে তারা হয়তো একটু উদ্যোগ নেবে, কিন্তু তারা এত কাজ নিয়ে ব্যস্ত ছিল, এই আইন তৈরি করা, সংস্কার করা, এগুলো নিয়ে আমাদের এই আসল কাজটাই হয়নি। তো এখন আমাদের আসলে এটা নিয়ে একদম ডেডিকেটেড ওয়েতে লেগে থেকে দেশের সম্মানের বিষয়, আর্থিক এক ক্ষতির হচ্ছে বিষয়। অর্থ উদ্ধার করতে হবে এবং এই যাদের নাম এসছে হ্যাঁ হ্যাঁ, অভ্যন্তরীণ আন্তর্জাতিক অঙ্গনে যাদের নাম এসছে, সেটি তো আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদেরকে আইনি আওতায় আনতে হবে। কিন্তু দেশের অভ্যন্তরে যারা আছে বা সম্পৃক্ত যারা ছিলেন, যাদের নাম এসছে, তাদেরকে আইনের তাদের আওতায় আনতে হবে। অবশ্যই অবশ্যই। জনাব মাহফুজ কবির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোচনা শেষ করছি এখানটাতেই। যাওয়ার আগে শুধু বলে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইম সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময়ে সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।